ইরানের শতাধিক টার্গেটে হামলা, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা তাণ্ডব। তেহরানের ড্রোন বানানোর গতি 3 গুণ কিভাবে? হরমুজে আবারও অচল অবস্থা, ইরানের টোলে রাজি হচ্ছে ইউরোপ। ধরা খাচ্ছেন কি ট্রাম্প? অসমাপ্ত রবে কি তেহরানকে শায়েস্তার খায়েশ? ভারতে তৈরি হবে ইসরায়েলের আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র। কতটা ঝুঁকিতে এশিয়ার সামরিক ভারসাম্য? কি বলছেন বিশ্লেষকরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানে আবারও মুহুর্মুহু হামলা চালিয়েছে আমেরিকা। বিস্ফোরণ হয়েছে শতাধিক অবস্থানে। এবারও অজুহাত, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা। কঠিন জবাব দিয়েছে ইরানও। প্রায় লণ্ডভণ্ড করে দিয়েছে মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটি। কাতার, জর্ডান আর কুয়েতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা, ক্ষেপণাস্ত্রের মজুত, ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করা সহ ক্ষয়ক্ষতির তালিকা অনেক লম্বা। অশান্ত পরিস্থিতিতে ভেস্তে যাচ্ছে কি সই হওয়া সমঝোতা স্মারক আর শান্তি চুক্তির সম্ভাবনা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালী নিয়ে দর কষাকষির মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত উপসাগরীয় অঞ্চল। ওমানে আলোচনার টেবিলে যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজের চলাচলের রুট নির্ধারণে ব্যস্ত, তখনই হামলার মুখে পড়ে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি জিএফএস গ্যালাক্সি। এই ঘটনার জন্য অননুমোদিত পথ ব্যবহারের অভিযোগ তুলেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি। এখন প্রশ্ন উঠছে, বিপদ জানার পরও কেন বারবার অননুমোদিত পথ ব্যবহার করে হামলার মুখে পড়ছে জাহাজগুলো? কোনো পক্ষ কি উস্কানির ফাঁদে পা দিতে বাধ্য করছে? আইআরজিসি জানিয়েছে একাধিকবার সতর্ক করা হলেও জাহাজটি নির্দেশনা মানেনি। এমনকি জাহাজটি নিজস্ব ট্র্যাকিং ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। এরপর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে জাহাজটিকে থামিয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজে চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে আইআরজিসি। এমন পরিস্থিতিতে গত 16 জুন সই করা সমঝোতা স্মারকের শর্ত মেনে চলতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তার অভিযোগ, হরমুজ প্রণালীতে একটি বিকল্প নৌপথ চালুর চেষ্টা করে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করছে ওয়াশিংটন। হরমুজ প্রণালীতে জাহাজ হামলার অজুহাতে রবিবার ইরানের শতাধিক অবস্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। গত এক সপ্তাহে ইরান লক্ষ্য করে তৃতীয় দফা হামলা এটি। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, নির্ভুল হামলায় ইরানের প্রায় 140টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুশেহর প্রদেশের অন্তত 5টি শহর এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়াসুস শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনায় হামলা হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক মাধ্যম এক্সে তেহরানকে হুঁশিয়ার করে লিখেছেন, ইরান জাহাজে হামলা চালিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এখন এর মাসুল দিতে হবে। প্রতিশোধ নিতে সময় নেয়নি তেহরান। ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় তাণ্ডব চালিয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটি সহ উপসাগরীয় অঞ্চলে থাকা একাধিক মার্কিন সামরিক স্থাপনায়। আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি কাতারের আল উদেইদে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ধ্বংস করা হয়েছে। এছাড়া জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে MQ-9 ড্রোন রাখার হ্যাঙ্গার গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া কুয়েতে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ও রাডার স্থাপনাও বিধ্বংসী হামলা চালিয়েছে আইআরজিসি। ধারাবাহিক এই হামলায় কাতারের শিশুসহ কয়েকজন আহত হয়েছে। হামলার তথ্য স্বীকার করে বাহরাইন, কুয়েত, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে। পাল্টাপাল্টি বেপরোয়া হামলায় প্রশ্নের মুখে পড়েছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের কার্যকারিতা। ইরানের প্রধান আলোচক, দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, একতরফা চুক্তির যুগ শেষ। সমঝোতা স্মারকের প্রথম ধারায় সব ধরনের শত্রুতা বন্ধ আর সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু গত প্রায় এক সপ্তাহে নিয়মিত বিরতিতে পাল্টাপাল্টি হামলার কারণে সমঝোতা স্মারকটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে উত্তেজনা কমাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ বহাল রেখেছে মধ্যস্থকারী দেশগুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে ফোনালাপ হয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের। তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা কমানো আর কূটনৈতিক সংলাপে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন।
বর্তমান সহিংস পরিস্থিতি আর অবিশ্বাসের বাধা পেরিয়ে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় সংলাপের বিকল্প নেই বলে মনে করছে ইসলামাবাদ। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলে চাপিয়ে দেওয়া যুদ্ধ সমালোচনার মধ্যে ইরান তাদের ড্রোনের উৎপাদন 3 গুণ বাড়িয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সায়েদ মাজিদ ইবনে রেজার দাবি, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা মোকাবেলায় তেহরান আগের চেয়ে শক্তিশালী অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রের বিধ্বংসী হামলার পরও এত অল্প সময়ে ড্রোন বানানোর গতি কিভাবে 3 গুণ করল ইরান? শুধুই কি প্রযুক্তির খেলা? কোন পথে এগুচ্ছে মোস্তফা খামেনির ইরান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি মাত্র 100 দিন পূর্ণ না হতেই ড্রোন উৎপাদন 3 গুণ বাড়িয়েছে ইরান। আধুনিক প্রযুক্তির সহায়তায় শত্রু আমেরিকা ও ইসরায়েলকে ঘায়েল করতে নতুন করে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে মোস্তফা খামেনির দেশ। শনিবার ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী সায়েদ মাজিদ ইবনে রেজা এমনটি জানান। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ ইরানের প্রতিরক্ষা সক্ষমতার অন্যতম প্রধান স্তম্ভ। শুধু উন্নত প্রযুক্তি নয়, এত অল্প সময়ে 3 গুণ ড্রোন উৎপাদনের পেছনে আরও কিছু কৌশল অবলম্বন করেছে ইরান। ইরানের বহুল ব্যবহৃত শাহেদ সিরিজের অনেক ড্রোন তুলনামূলকভাবে সহজ ডিজাইনের। এগুলোতে ব্যয়বহুল জেট ইঞ্জিন বা জটিল সেন্সরের বদলে অপেক্ষাকৃত সস্তা ইঞ্জিন, ফাইবার গ্লাস কাঠামো এবং বাণিজ্যিকভাবে সহজলভ্য অনেক উপাদান ব্যবহার করা হয়। এতে দ্রুত ও কম খরচে উৎপাদন সম্ভব হয়। ইরান বিশাল একটি কারখানার উপর নির্ভর না করে বিভিন্ন ছোট কারখানা ও ওয়ার্কশপে যন্ত্রাংশ তৈরি করে পরে সেগুলো একত্রে সংযোজন করার ব্যবস্থা করে তুলেছে। ফলে কোনো একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পুরো উৎপাদন থেমে যায় না। তেহরান অসংখ্য ড্রোন একবার বা ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন হিসেবে ডিজাইন করেছে। এতে দীর্ঘমেয়াদী টেকসই হওয়ার চেয়ে দ্রুত ও বিপুল সংখ্যায় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হয়। দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞার কারণে ইরান নিজস্ব প্রতিরক্ষা শিল্পে, বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে ধারাবাহিকভাবে বিনিয়োগ করছে। এই দীর্ঘ প্রস্তুতির ফল হিসেবে উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানো সম্ভব হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি বিভিন্ন উৎস থেকে দ্বৈত ব্যবহারযোগ্য যন্ত্রাংশ সংগ্রহ, দেশীয়ভাবে বিকল্প তৈরি এবং উৎপাদন পদ্ধতি মানিয়ে নেওয়ার সক্ষমতা গড়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, এসব ড্রোন একসঙ্গে ব্যবহার করে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই চাপে ফেলতে পারে ইরান। কেননা এসব ড্রোন ভূপাতিত করার জন্য শত্রুপক্ষকে ব্যয়বহুল মিসাইল ব্যবহার করতে হয়। আর ইরানের ড্রোনগুলোর মূল্য কম হলেও শত্রুপক্ষের প্রতিরক্ষা মিসাইলের দাম প্রায় কয়েক লাখ থেকে কয়েক মিলিয়ন ডলার, যা যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে সহজেই পিছিয়ে রাখে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নতুন করে শুরু হওয়া যুক্তরাষ্ট্র আর ইরানের পাল্টাপাল্টি হামলার কুপ্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানির বাজারে। হরমুজ প্রণালী বন্ধের খবরে ক্রমেই অস্থির হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি, বাড়ছে উদ্বেগ। এমন অবস্থায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি বর্জন করে তেহরানের সাথে ওয়াশিংটনের মিত্রদের সরাসরি চুক্তির সম্ভাবনা ক্রমেই প্রবল হচ্ছে। প্রশ্ন উঠছে, হরমুজ প্রণালীর এই অচল অবস্থার ধাক্কা কতদিন সামলাতে পারবেন ট্রাম্প? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। আবারও বন্ধ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে হামলা ও পাল্টা হামলার পর ইরান এই পথটি আবারও বন্ধ করে দিয়েছে। আল জাজিরা এবং রয়টার্সের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই রুট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। ফলে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, যা ডোনাল্ড ট্রাম্পকে এক বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পরপরই কেন এই দুই দেশ আবার সংঘাতে জড়ালো। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, আলী খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন যে ইরানের দিকে 1000 মিসাইল তাক করা আছে। এই চরম উত্তেজনার মধ্যে ওমানে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি ও সমঝোতার আলোচনা চলছিল। কিন্তু সেই আলোচনার মাঝেই ইরান অভিযোগ করে যে একটি বাণিজ্যিক জাহাজ নিয়ম না মেনে হরমুজ প্রণালী ব্যবহার করছিল। ইরান সেটির উপর হামলা চালালে মার্কিন বাহিনীও পাল্টা আঘাত করে। ফলে ওমানের সেই শান্তি আলোচনা ভেস্তে যায় এবং দুই দেশ আবারও পুরোদমে সংঘাতে জড়িয়ে পড়ে।
যদি ইরান এই রুটটি আবারও পুরোপুরি বা দীর্ঘমেয়াদে অবরুদ্ধ করে দেয় তবে আমেরিকার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া বেশ কঠিন হবে। ডয়েচ ভ্যালের বিশ্লেষণ অনুযায়ী বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ এই সরু পথটি দিয়ে যাতায়াত করে। এই পথ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যাবে, যার ধাক্কা সরাসরি পড়বে আমেরিকার অর্থনীতির উপর। ট্রাম্প প্রশাসন হয়তো তাদের নিজেদের সংরক্ষিত তেল ব্যবহার করে সাময়িক পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে বা অন্য দেশ থেকে তেল আমদানির বিকল্প খুঁজবে, কিন্তু হরমুজ প্রণালীর বিকল্প তৈরি করা রাতারাতি সম্ভব নয়। আমেরিকার সাধারণ মানুষ যখন তেলের চড়া দামের কারণে ক্ষুব্ধ হবে তখন দেশের ভেতরেই ট্রাম্প আবারও তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়বেন। এই জ্বালানি সংকট মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ইউরোপীয় মিত্রদের দূরত্ব তৈরি করতে পারে। দ্য গার্ডিয়ান পত্রিকার একটি বিশ্লেষণে বলা হচ্ছে, ইউরোপের দেশগুলো তাদের জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের তেলের উপর অনেকখানি নির্ভরশীল। আমেরিকার অনমনীয় নীতি ও যুদ্ধের কারণে যদি হরমুজ প্রণালী বন্ধ থাকে তবে ইউরোপের অর্থনীতিতে ধস নামবে। এর ফলে ইউরোপীয় দেশগুলো আমেরিকার উপর বিরক্ত হতে পারে এবং মার্কিন নীতি থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। এমন পরিস্থিতিতে আমেরিকার মিত্ররা কি ট্রাম্পকে ছেড়ে ইরানের সাথে আলাদাভাবে আলোচনা করবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে নিজের দেশের অর্থনীতিকে বাঁচাতে অনেক ইউরোপীয় বা এশীয় দেশ ওয়াশিংটনের সবুজ সংকেতের অপেক্ষা না করে সরাসরি তেহরানের সাথে যোগাযোগ করতে পারে। তারা হয়তো ইরানকে এই প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার জন্য আলাদা কোনো চুক্তি বা সমঝোতার প্রস্তাব দেবে। যদি আমেরিকার মিত্ররা এভাবে একে একে ইরানের সাথে আলাদা আলোচনা শুরু করে তবে তা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার একচ্ছত্র ক্ষমতাকে বড় ধাক্কা দিবে। নিজের মিত্রদের ধরে রাখতে না পারা এবং দেশের ভেতরের অর্থনৈতিক মন্দা সব মিলিয়ে এই পরিস্থিতি ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে একেবারে কোণঠাসা বা হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এদিকে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জাহাজ থেকে টোল তোলার প্রশ্নে যুক্তরাষ্ট্র ইরানের তীব্র টানাপোড়েন আরও জটিল করে দিয়েছে ইউরোপের নয়া অবস্থান। ইউরোপের দেশগুলো বলছে নেভিগেশন ফির নামে টোল দিতে ওমানের প্রস্তাবে আপত্তি নেই, যা পরোক্ষভাবে হরমুজে তেহরানের আধিপত্যকেই জোরদার করবে। এতে কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কৌশল ধরা খাওয়ার পথে? ব্যর্থ হচ্ছে কি ইরানকে শায়েস্তা করার জেদ? বিস্তারিত মীর ফাজল রাব্বির ডেস্ক রিপোর্টে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এখন আন্তর্জাতিক কূটনীতির নতুন যুদ্ধক্ষেত্র। ইরান যেখানে এই প্রণালীর ওপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণের মাধ্যমে ফি আদায়ে অনড়, সেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একে দেখছে মুক্ত বাণিজ্য বাধাগ্রস্ত করার চেষ্টা হিসেবে। সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে বিষয়টি আরও জটিল রূপ নিয়েছে। এই অচলাবস্থা কাটাতে ইউরোপের দেশগুলো একটি নতুন ফর্মুলা খতিয়ে দেখছে, যার নাম নেভিগেশন ফি। অর্থাৎ সরাসরি কোনো টোল বা কর নয়, বরং পথ দেখানোর পরিষেবা বা সুরক্ষার বিনিময়ে একটি ফি নির্ধারণ করা। ইউরোপ বলছে টোল আরোপ হতে পারে, তবে তা মোটেও বাধ্যতামূলক হবে না। 11 জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। হরমুজ প্রণালী কিভাবে পরিচালিত হবে তা নিয়ে আলোচনা করতে ওমান সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, যুদ্ধ বন্ধে 1.5 মাসের বেশি সময় ধরে চলা আলোচনার অংশ এটি। ইরান বলছে ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী পরিচালনা করবে তারা। মাস্কাটে ইরানের সঙ্গে আলোচনার সময় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নতুন ব্যবস্থার প্রস্তাব দিয়েছে ওমান। প্রস্তাব অনুযায়ী গুরুত্বপূর্ণ এই নৌপথটি পরিচালনা করা হবে 2টি পৃথক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে। মার্কিন সংবাদ মাধ্যম CNN আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রস্তাবের আওতায় ওমানের জলসীমার মধ্যে থাকা দক্ষিণ করিডোর দিয়ে জাহাজগুলো যুদ্ধপূর্ব পরিস্থিতির মতো অবাধে চলাচলের সুযোগ পাবে। অন্যদিকে ইরানের জলসীমার মধ্যে থাকা উত্তর করিডোর দিয়ে চলাচলের ক্ষেত্রে তেহরানের অনুমতি নিতে হবে। প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে কিছু সেবা দেওয়া হলে তার জন্য অর্থ আদায় ব্যবস্থার পক্ষে ওমান। এর মাধ্যমে ইরানও কিছু অর্থ পেতে পারে, তবে সেটি একতরফা বাধ্যতামূলক টোল হিসেবে নয়। ওমানের লক্ষ্য হল হরমুজ প্রণালীকে আন্তর্জাতিক আইনের আওতায় রেখে পরিচালনা করা, যেখানে জাহাজ চলাচল অবাধ থাকবে। এই লক্ষ্যে তেহরানকে একটি প্রস্তাবও দিয়েছে তারা। ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের সমুদ্র বিষয়ক নিরাপত্তা বিশেষজ্ঞ জেনিফার পার্কার মনে করেন, হরমুজে চলাচলকারী জাহাজ থেকে কেবল ফি আদায় নয়, বরং এর মাধ্যমে প্রণালীটির নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখাই
তেহরানের মূল লক্ষ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কিছু ছাড় পেলে ইরান হরমুজের নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। যুক্তরাষ্ট্রের এই ভাবনা থেকে সরে এসে বিষয়টি নতুন করে ভাবতে হবে। কোনো প্রতিশ্রুতি, অর্থনৈতিক ছাড়, এমনকি সামরিক অভিযান চালালেও হরমুজ প্রণালী নিয়ে তেহরানের অবস্থান বদলানো যাবে না। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চাইছে হরমুজ প্রণালী খোলা আছে বলে প্রকাশ্যে ঘোষণা দেক ইরান। পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের অঙ্গীকার করতে হবে দেশটিকে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের নেতৃত্বের কাছে একটি বার্তা পাঠানোর কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও ইরান জোর দিয়ে বলছে ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালী পরিচালনা করবে তারা, আর চলাচলকারী জাহাজগুলোকে দিতে হবে সার্ভিস ফি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। সহিংস বৈশ্বিক পরিস্থিতিতে স্বার্থের টানে পরিবর্তনশীল আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে নিয়মিত কৌশল পাল্টাচ্ছে প্রভাবশালী দেশগুলো। এর ধারাবাহিকতায় এবার ইসরায়েলের সাথে সামরিক সম্পর্ক আরও গভীর করতে যাচ্ছে বাংলাদেশকে ঘিরে থাকা প্রতিবেশী ভারত। আয়রন ডোমের জন্য তামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ভারতের তৈরির পরিকল্পনা বাস্তবায়নে এগুচ্ছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস। বিশ্লেষকদের আশঙ্কায় এটি প্রভাব ফেলবে এশিয়ার সামরিক ভারসাম্যে। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকি বাড়তে থাকায় আগের যে কোনো সময়ের তুলনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব বেড়েছে। এই বাস্তবতায় প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও গভীর করতে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত ও ইসরায়েল। দেশ দুটির মধ্যে চলমান কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ভারতের মাটিতে যৌথভাবে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের পরিকল্পনা করছে। বিষয়টি বাস্তবায়িত হলে এটি দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী তামির ইন্টারসেপ্টর উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যেই রাফায়েল ভারতের কয়েকটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য মতে উদ্যোগটি একটি বিস্তৃত যৌথ প্রতিরক্ষা সক্ষমতা কাঠামোর অংশ। এর আওতায় শুধু ক্ষেপণাস্ত্র উৎপাদনই নয়, ভবিষ্যতে উন্নত সামরিক প্রযুক্তি বিষয়ক যৌথ গবেষণা ও উন্নয়ন, পাশাপাশি সংকটকালীন সময়ে দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ ও সরবরাহের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক অঙ্গনে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ফলে কেবল ইসরায়েলের অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থার উপর নির্ভর না করে বিকল্প উৎপাদন কেন্দ্র গড়ে তোলা রাফায়েলের জন্য কৌশলগতভাবে লাভজনক। ভারতে উৎপাদন শুরু হলে একদিকে উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে দ্রুত সরবরাহ নিশ্চিত করাও সহজ হবে। একই সঙ্গে ইসরায়েলের নিজস্ব উৎপাদন ব্যবস্থার জন্যও এটি অতিরিক্ত সহায়ক কেন্দ্র হিসেবে কাজ করতে পারবে। বিশ্লেষকরা বলছেন পরিকল্পনাটি নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া কর্মসূচির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। মোদীর এই উদ্যোগের মূল লক্ষ্য বিদেশি প্রতিরক্ষা প্রযুক্তি দেশেই উৎপাদনের মাধ্যমে স্থানীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা খাতে আমদানি নির্ভরতা কমানো। তামির ক্ষেপণাস্ত্র উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা যেমন বাড়বে, তেমনি আন্তর্জাতিক প্রতিরক্ষা সরবরাহ শৃঙ্খলেও নয়াদিল্লির অবস্থান শক্তিশালী হবে। জেরুজালেম পোস্ট জানিয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে জেরুজালেমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকে দুই দেশের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। পর্যবেক্ষকদের মতে বর্তমানে যে প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে তা সেই রাজনৈতিক অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন। দীর্ঘদিন ধরে গোয়েন্দা তথ্য বিনিময়, অস্ত্র ক্রয় এবং প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে দুই দেশের গড়ে ওঠা সম্পর্ক এখন আরও প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদী রূপ পেতে যাচ্ছে। বিশ্লেষকরা আরও বলছেন বর্তমান পরিস্থিতিতে কিছু দেশের জন্য সরাসরি ইসরায়েল থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা রাজনৈতিকভাবে সংবেদনশীল। সেক্ষেত্রে ভারতে উৎপাদিত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক বাজারে সরবরাহের একটি কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। এর ফলে রাফায়েল নতুন বাজারে প্রবেশের সুযোগও পাবে। ভারতের সম্ভাব্য উৎপাদন কেন্দ্র চালু হলে এটি হবে ইসরায়েলের বাইরে রাফায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন ঘাঁটি।
ভারত ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা নতুন নয়। ইসরায়েলের আরেক শীর্ষ প্রতিরক্ষা কোম্পানি এলবিট সিস্টেমস ইতোমধ্যেই ভারতের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে হারমিস 900 ও হারমিস 450 ড্রোন উৎপাদন করছে। সেই ধারাবাহিকতায় আয়রন ডোমের ইন্টারসেপ্টর উৎপাদনের উদ্যোগ দুই দেশের প্রতিরক্ষা শিল্প সহযোগিতাকে আরও বিস্তৃত ও কৌশলগত মাত্রা দেবে বলে ধারণা করা হচ্ছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। আধুনিক কাতারের স্থপতি দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে সোমবার থেকে 4 দিনের শোক পালন করবে কাতার। কাতারের আমিরের দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার সকালে 74 বছর বয়সে ইন্তেকাল করেছেন শেখ হামাদ বিন খালিফা আল থানি। 1995 থেকে 2013 সাল পর্যন্ত দেশটির আমিরের দায়িত্বে ছিলেন তিনি। 18 বছরের শাসন আমলে তেল সমৃদ্ধ কাতারের আধুনিকায়নে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এই সময় অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক খাতে ব্যাপক উন্নয়ন হওয়ায় ধনী দেশের মর্যাদা লাভ করে কাতার। এই ক্রম উন্নয়নের ধারাবাহিকতায় 2022 সালে কাতারে সফলভাবে বিশ্বকাপ ফুটবলের আসর অনুষ্ঠিত হয়। পৌরসভা নির্বাচনে নারীদের অংশগ্রহণের প্রচলন শুরু হয় তার আমলে 2004 সাল থেকে। পরিকল্পিত আধুনিকায়নের ধারা এগিয়ে নিতে 2013 সালে 33 বছর বয়সী সন্তান শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে আমিরের দায়িত্ব বুঝিয়ে দেন শেখ হামাদ বিন খালিফা আল থানি। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।